হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ড্রিমি জার্নি। তো আমরা সকাল সকাল মেয়ের ছুটি ছিল বলে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। হঠাৎ করে প্ল্যান করেছিলাম যে আমরা গঙ্গাসাগর যাব, তো সেখানেই বেরিয়ে পড়েছিলাম। তো সকালবেলা উঠেই অনেকটা লেট হয়ে গেছিলো যেতে। তো শিয়ালদা স্টেশনে যখন পৌঁছলাম তখন দেখলাম যে অনেকটাই লেট হয়ে গেছে, তখন কোনো ট্রেন নেই, ট্রেন আছে সেই 12:15টার সময়। তো সেই কারণে একজন হকার বললেন যে এখন আপনারা বালিগঞ্জ চলে যান, বালিগঞ্জ থেকে নামখানা লোকাল আছে, ওটা 10:10-এ ছাড়বে, তো তাহলে ওইখান থেকে ওটা ধরে নিতে পারবেন। তো আমরা যথারীতি ট্রেনে উঠে গেলাম আর বালিগঞ্জ চলে গেলাম। বালিগঞ্জ থেকে 10:10-এ একটা ট্রেন ছিল নামখানা লোকাল, সেটাতে বসতেও পেয়ে গেলাম। আমি একটু টেনশানে ছিলাম বসতে পারবো কিনা, আর বাচ্চা নিয়ে বুঝতেই তো পারছেন, বাচ্চা নিয়ে গেলে একটু বুঝতে না পেলে মানে এতক্ষণ ট্রেনে কী করে যাব। তো তারপরে গিয়ে ওখানে নামলাম হচ্ছে আমরা কাকদ্বীপে। তো এই হচ্ছে কাকদ্বীপ স্টেশন। আমরা ওই পারে নেমেছিলাম। ওই পারে দেখুন ঢালুটা যেটা রয়েছে, ওই ঢালুতে নেমেছিলাম। তারপর ওখানে নেমেই কিন্তু টোটো পাওয়া যাবে। দেখতে পাচ্ছিস কি কালার জলগুলো, কি কালার দেখা যাচ্ছে? পিঙ্ক কালারের জলগুলো কি পিঙ্ক কালারের লাগছে? না না, অরেঞ্জ কালার। No, pink চশমা দেখতে। ওটা পিঙ্ক চশমা। টিপ পড়ছি। ইয়েলো টিপ পড়েছি, ব্ল্যাক তো ইয়েলো কই? সব চশমা পরে টিপ তো ব্ল্যাক তো ইয়েলো না তো। টোটো করে কিন্তু আমাদের চলে যেতে হবে হারুর পয়েন্ট অথবা লট নাম্বার 8, যেখান থেকে আমরা লঞ্চে চাপবো। তো ওখানে গিয়ে আমরা একটু ফার্স্টে খাওয়া দাওয়া করে নেবো, তারপর ওখানে লঞ্চে আমরা চাপবো। এখানে এসে আমরা একটা খাবারের দোকান পেয়েছিলাম। তো খাবার দাবার মোটামুটি ভালোই ছিল। ওখানে ওই ঘাটের কাছে গিয়ে ডান দিকে দেখবেন এই দোকানটা রয়েছে। দোকানটা খাওয়া দাওয়া যথেষ্ট ভালো আর প্রাইস খুব কম। ছোট না বড়? ছোট না বড় জুস? এটা জুস কিনে আমি, তুমি ধরো তো। কত জুস কিনে তোমার নিয়ে চলবো, এই যে এখানে কিনবো, এখানে কিনবো। টিকিট কেটে নিয়ে কিছুক্ষণ ওয়েট করার পর অবশেষে এখানে কিন্তু লঞ্চ এসে গেছে আর আমরাও যাচ্ছি লঞ্চে ওঠার জন্য। তো এখানে 2-3বার করে আমাদের আটকে ছিল, এখানে আবার এসে আটকে দিয়েছে, কারণ কি লঞ্চে যারা বসে রয়েছে তারা আর কি ফেরত আসার জন্য এখন বন্ধ রয়েছে, আমাদেরকে আটকে রেখেছে। তো এত রোদ ছিল, প্রচণ্ড রোদ ছিল, মাথা মনে হচ্ছিল পুড়ে যাবে। ছাতা তো খোলার উপায় ছিল না, অনেক ভিড় ছিল। প্রথমে যখন এমনি দাঁড়িয়েছিলাম তখন ছাতা খুলেছিলাম, কিন্তু এখন আর ছাতা খোলার উপায় নেই। তো অবশেষে আমরা খোলা পেয়েছি। এরপর আমরা যাচ্ছি লঞ্চে, খুব তাড়াতাড়ি করে যাচ্ছি যাতে জায়গা ঘিরতে পারি, মানে জায়গা পেতে পারি। এখানে অনেক ভিড়ই হয়, তো সেই কারণে সবাই দেখছি তাড়াহুড়ো করে যাচ্ছিল যাতে লঞ্চের ভেতরে আর কি একটা হলেও সিট পাওয়া যায়। তো অবশেষে আমরা একটা সিট পেয়েছি, কোনো রকম করে বসেছি। তো একজন করে বসা যাবে অল্টারনেট করে। তো এই দেখুন একটাই সিট পেয়েছি আর মেয়ের জন্য হাফ বসা হয়েছে আর কি। এই লঞ্চে কিন্তু ভাড়া নিয়েছিল 9 টাকা করে, 18 টাকা দুজনের। আমাদের যেহেতু বাচ্চার ভাড়া লাগবে না, তো 18 টাকা নিয়েছিল। তো লঞ্চে যাওয়াকালীন সব থেকে সুন্দর যে জার্নিটা কিন্তু লঞ্চে যাওয়াকালীন, এক তো চারিদিকে নদী, জল জল জল, তার মধ্যে এই পাখিগুলো এত সুন্দরভাবে চারিদিকে ছিল। এগুলো অ্যাকচুয়ালি যেই জায়গায় লঞ্চ যাচ্ছে সেই লঞ্চের চারিদিকে এরা ঘোরাফেরা করছে। কেন বলুন তো, এখান থেকে এরা খাবার মানে সবাই খাবার দিচ্ছে, আর এখানে না স্পেসিফিক্যালি পাখির জন্য আলাদা করে খাবার বিক্রি হচ্ছিলো, যেহেতু এরা সবসময় যায়। মানে এটা কিন্তু একটা ভালো অ্যাট্রাকশান যে পাখিগুলো সুন্দর খাওয়ার জন্য যাচ্ছে। আর এখান থেকে খাবার ছুড়ে দিলে ওরা কিন্তু খাবার খেয়ে নিচ্ছে, মানে একটাও নষ্ট হচ্ছে না, সবই কিন্তু খেয়ে নিচ্ছে। আর এরা এত সুন্দরভাবে যাচ্ছিল না, আর জলের মধ্যে ভেসে ভেসে যাচ্ছিল, তো মনে হচ্ছিলো যে সোলার কিছু একটা পাখি, বানানো পাখি জলের ঢেউয়ের সাথে সাথে ভাসতে ভাসতে চলে যাচ্ছে। এত সুন্দর দৃশ্য, এটা মানে চোখে না দেখলে বিশ্বাসই করা যাবে না। এরপর তো মেয়েও বায়না ধরেছিল যে সবাই যেরকম পাখির খাবার দিচ্ছে আমাকেও পাখির খাবার কিনে দাও, আগে আমিও পাখিগুলোকে খেতে দেবো। তো যাই হোক, অনেক বায়না করার পর ওকেও এক প্যাকেট কিনে দেওয়া হয়েছিল।
তো ও নিজেও না টেস্ট করতে চলে গেছিলো ওই পাখির খাবার দেখে। তো সবার দেখে ওরও ইচ্ছে জেগেছিলো যে পাখিগুলোকে খাওয়াবে, তো সেই কারণে ওকে একটা কিনে দেওয়া হয়েছিল পাখির খাবার। ও দানা পাখির খাবার দেবো, পাখির খাবার। হ্যালো, কুলফি আছে, কুলফি দেবো, কুলফি দেবো, পাখির খাবার দেবো, পাখির খাবার। আইসক্রিম দেবো, আইসক্রিম। তোর পাখিগুলো তোকে দিতে হবে দৌড়ে দিতে হবে। এই কে দেখলি কেমন খেতে ভুলেও খাবি না। এখান থেকে কি গঙ্গাসাগর ঘাটে নামবো? তাহলে মানে গঙ্গাসাগর তো পুরোটাই, তারপর এখান থেকে গঙ্গাসাগর ঘাটে নামবো, ফেরিঘাট, ওখান থেকে যাবো কপিলমুনি আসতাম, উল্টো দিকে লাস্ট প্রান্ত এটা সাগর সঙ্গে হ্যাঁ পেট বলেছে পেট ভরে গেছে। হ্যাঁ জার্নিটা প্রায় 45 মিনিট মতো ছিল, কিন্তু বুঝতেই পারলাম না যে কখন চলে এলাম আমরা কাছাকাছির মধ্যে। এতক্ষণের জার্নি একটু বোঝাই গেল না, সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে কিন্তু আমরা কাছাকাছি পৌঁছেই গেলাম। এটার নাম হচ্ছে, এটা কিন্তু কচুবেড়িয়া জেটি, মানে এটা ওপরে লেখা আছে, এটাকে সাইডে কিন্তু গঙ্গাসাগর বলে লেখা রয়েছে। তো কাছাকাছি অবশেষে পৌঁছে এসে গেছি আমরা। আমি পাখি দেখতে দেখতে চলে এলে চলুন তাহলে সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। এরপর কিন্তু আমাদের আবার এখান থেকে অটো বা টোটো বা এখান থেকে বাসও ছাড়ে, এগুলো ধরতে হবে। তো আমরা গেছিলাম অটোতে, তো অটোতে ভাড়া লেগেছিল 50 টাকা। এখানে দেখুন অটো পাওয়া যাবে। আর এখানে রাস্তাগুলো দেখুন, আর রাস্তাগুলো এত সুন্দর না, মানে পুরো রাস্তাটা এরকম সোজা স্ট্রেট, যেদিকে তাকাবেন এরকম রাস্তাগুলো একদম ক্লিন পরিষ্কার আর একদম সোজা, খুব সুন্দর। এখানকার ডেভেলপমেন্টও খুব সুন্দর, রাস্তাগুলো এত দারুণ হয়েছিল, মানে রাস্তা দেখেই মন ভরে যাবে যে হ্যাঁ একটা সুন্দর জায়গায় এসেছি, এরকম খুব শান্তি লাগছিল। আর তারপরে আমরা চলে এসেছিলাম কপিলমুনি আশ্রমের সামনাসামনি। তারপরে আমরা এই আশ্রমটাতে উঠেছিলাম, আপাতত ছিলাম, আমাদের কোনো মানে আগে থেকে কোনো হোটেল টোটেল বুক করা ছিল না। তো আমরা, এটার নাম ছিল স্বর্গ আশ্রম বলে, তো এখানে আমরা ছিলাম। বিশাল বড় আশ্রমটা। আর এখানে রেট কিন্তু নন এসিতে উইথ মানে অ্যাটাচ বাথরুম ছিল কিন্তু 800 টাকা, আর উইথ অ্যাটাচ বাথরুম যেগুলো এসি ছিল সেগুলোর কিন্তু ভাড়া ছিল 1500 টাকার থেকে স্টার্টিং। তারপরে কমন রুমও আছে, যেগুলো কিন্তু কমন বাথরুম রয়েছে, কমন রুম বলতে কমন বাথরুম রয়েছে, কমন রুমও রয়েছে। তো সেটগুলোর হয়তো 300 টাকা থেকে স্টার্টিং। তো কেউ নিচ্ছিল, সেখানে আমরা জানতে পেরেছিলাম যে 300 টাকা থেকে স্টার্টিং। তো আমরা ওই 800 টাকার রুমটাই নিয়েছিলাম। আর বিশাল বড় আর দারুণ সুন্দর সাজানো এই আশ্রমটা, এখানেও আপনারা থাকতে পারেন। আর খুব শান্তি, চারিদিকটা একদম সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, টিপটপ। শুধু এখানে আসলে আপনারা, যেহেতু এটা আশ্রম, তো এখানে ননভেজ কোনো জিনিস অ্যালাউ নেই, এখানে সমস্ত কিছুই ভেজ খাবার দাবার পাওয়া যায়। আপনি বাইরে খেয়ে আসতে পারেন, কিন্তু এখানের ভেতরের মধ্যে কোনো ননভেজ খাবার দাবার কিছু নেই। তো আমরা এখানে এসেই বিকেলবেলায় একটু ফ্রেশ হয়ে বেরিয়ে গেছিলাম। এইরকম বাইরে থেকে এইরকম আমাদের এই স্বর্গ আশ্রম, এইটাতেই আমরা ছিলাম বিশাল বড় এরিয়া জুড়ে। তারপর বেরিয়ে পড়েছিলাম একটু চা খেয়ে, বেরিয়ে পড়েছিলাম যে কত দূরে ঘাটটা রয়েছে, মানে সাগরটা মেন, ওই সাগরে কতটা দূরের ডিস্টেন্সে আছে সেটা দেখার জন্য বেরিয়ে পড়েছিলাম। যেদিকে তাকানো এই যাচ্ছে রাস্তাটাও সেদিকে দেখুন সব এত দিকে সোজা সুন্দর লাগছিল বিকেলবেলাতে, আর খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। এখানকার ওয়েদারটা এতই সুন্দর না, মানে গরম একটু মনেই হচ্ছিল না। তো ওয়েদারটা খুবই ভালো ছিল, আর আমরা খুব ভালোভাবে ঘুরেওছি। তো তারপরেই একটা টোটোওয়ালা আমাদেরকে একটু কনভিন্স করিয়েছিল যে কিছু ওরা, মানে ও আর কি
কি সব কিছু জায়গায় ঘোরাবে, এখানে যা যা দেখার জিনিস আছে, কিছু কিছু মন্দির আছে, কিছু কিছু স্পট আছে, তো সেগুলো ঘোরাবে। তো আমরা বলেছিলাম ঠিক আছে ঘুরিও, আর তার সাথে আমাদের সমুদ্রের সামনেটাও একটু নিয়ে যেও যে কীরকম আছে সেটা দেখার জন্য। তো সমুদ্রের সামনে আমরা ওই বিকেলবেলাতেই গেছিলাম। বিকেলে গিয়ে এখানে ফটোশ্যুট করেছিলাম। ফটোশ্যুট মানে সেরকম ফটো এখানে তোলা হয়নি, যেহেতু মানে সন্ধে হয়ে এসেছিলো আর আমাদের একদিনেরই ট্যুর ছিল। 2 দিন করবো ভেবেছিলাম, কিন্তু দেখলাম যে কিছু সেরকম নেই দেখার মতো, তো সেই কারণে আমরা একদিনেই ট্যুর করেছিলাম। তো এক রাত্রি ছিলাম, আর সন্ধ্যেবেলাতেই আমরা ঘুরে নিয়েছিলাম চারিদিকে। তো এই সমুদ্রের দেখুন, এই সমুদ্রটা মানে দেখেই ভয় লাগছিলো কেমন আমার। সমুদ্রের মানে দীঘার সমুদ্র একরকম আছে, আর এই সমুদ্রটা দেখে মনে হচ্ছে সেই মাতাল করা সমুদ্র, একদম মনে হচ্ছে রেগে আছে এরকম টাইপের সমুদ্রটা। যাই হোক, এখন জল কম আছে, সকালের দিকে জল বাড়ে, তো তখন আমরা আবার সকালে আসবো স্নান করার জন্য। এখন আপাতত এমনি দেখে গেলাম, আর বর হচ্ছে একটুখানি জল নিয়ে এলো মাথায় ছিটে দেওয়ার জন্য। আমি চারিদিকটা একটুখানি ক্যামেরা বন্দি করে নিলাম, তারপরে এসে মাথার মধ্যে ছিটে দিয়ে দিল। তো তারপর আমরা বেরিয়ে গেলাম আবার অন্য যে এখানকার যে মন্দিরগুলো বা এখানকার যে গ্রামের কালচার কীরকম, গ্রাম্য মানুষজন কীরকমভাবে থাকে সেটা দেখার জন্য। তো এই একটা স্পট ছিল। মন্দিরগুলো কিন্তু নর্মাল মন্দিরের মতো আমাদের যেরকম থাকে সেরকমই ছিল। আর এই একটা স্পট ছিল যেখানে 5 কিলোমিটার এরিয়া জুড়ে ওই আয়লা যখন হয়েছিল, আয়লা ঝড়, ওই সময় কিন্তু এখানকার এই গ্রামগুলোকে 2টো গ্রাম পুরোপুরি এখানে ভাসিয়ে নিয়ে চলে গেছিলো। তো আমি জিজ্ঞেস করলাম যে কারো কোনো ক্ষয়ক্ষতি হয়েছে নাকি। ক্ষয়ক্ষতি বলতে মানে কোনো মানুষজন সেরকম কিছু প্রবলেম হয়নি, ওদেরকে আগে থেকে ছড়িয়ে নেওয়া হয়েছিল, কিন্তু যা বাড়িঘর ছিল সমস্ত কিছু ভেসে গেছে এই সমুদ্রের জলে। তো দেখে একটা কেমন খুব খারাপই লাগছিলো। তারপর এখানে সন্ধ্যেবেলায় গেছিলাম, তো একটা মানে কি বলবো, মনের মধ্যে একটা কীরকম লাগছিল যে সত্যি এককালে এখানে অনেক জনের বসতি ছিল, তো তারা ভেসে গেছে। তারা ভেসে নেয়নি, মানে তাদের বাড়িঘর ভেসে গেছে। তো এই জায়গাটা পুরোপুরি খালি হয়ে গেছে। এখানটা দেখে বোঝা যাবে না যে এখানে বসতি ছিল বলে। এককালে 2টো গ্রাম বললেন যে 2টো গ্রাম এরকম এখানটা ছিল পরপর, তো 2টো গ্রামই ভেসে গেছে এরকম ওই সমুদ্রের জলে আয়লার টাইমে। আর এখানে যেহেতু সমুদ্রটা উত্তাল সমুদ্র, আর এই সমুদ্রের উপর দিয়ে না সমস্ত কিছু ঝড়ই যায়। তারপরে এরকম একটা মন্দিরে গেছিলাম, এখানে অনেক রকমের মূর্তি ছিল, অনেক রকম ঠাকুর ছিল, আর এই পরিবেশটাও চারিদিকটা সুন্দর ছিল। আর বাইরে হচ্ছে বাইরের একটা ওয়াল ছিল, ওই ওয়ালে হচ্ছে মহাভারতের এই যে ওয়ালটাতে, এই ওয়ালে মহাভারতের কাহিনীটা এখানে মানে আঁকা রয়েছে আর কি। আঁকা রয়েছে বলতে খোদাই করা রয়েছে। এই সন্ধ্যাবেলায় এরকমই টুকটাক মন্দির ছিল। তারপরে চলে গেছিলাম এখানকার রামকৃষ্ণ মিশনে। তো এখানে গাছগুলো দেখুন এত সুন্দরভাবে সাজানো ছিল যে গাছগুলো দেখেই মন ভরে যাচ্ছিল। গাছগুলো না সবই কিন্তু ওই প্লাস্টিকের ঝুড়িতে করে বসানো ছিল। এই দেখুন সুন্দর করে ডেকোরেশন করা ছিল, আর খুব সুন্দর দেখতে লাগছিল। আর একটা জায়গায় তো দেখে আমার চোখটা, এই জায়গাটা দেখুন, এই গাছটা দেখে তো আমার মানে চোখ জাস্ট এখানেই থেমে গেছিলো। এইগুলো কিন্তু সমস্ত অনেকগুলো গাছ মিলিয়ে কিন্তু একটা বড় গাছের মতো বানানো হয়েছে। দেখুন এই পুকুরের মাঝখানে একটা কালিয়া দমনের একটা মূর্তি বানানো রয়েছে, আর এখানে কিছু বড় বড় রাজহাঁস ছিল, ওগুলো চড়ছিল। তারপর এখানে অনেক রকম ঠাকুর রাখা ছিল, আরও সমস্ত অনেক রকম টাইপের ঠাকুর। এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাতে অনেক রকম ঠাকুর ছিল। তো এরপর আমরা রাত্রে ঘুরে বাড়ি মানে ওই আশ্রমে ফিরে চলে এসেছিলাম, আর রাত্রের ডিনারটা আমরা ওখানেই করেছিলাম। রাত্রের খাওয়া দাওয়াটাও ঠিকঠাকই ছিল, মোটামুটি হালকা পাতলার উপরে ছিল, খুব হেলদি খাবার ছিল, আর খাওয়া দাওয়ার খুব কোয়ালিটি ভালো ছিল। আর খাওয়ার কোনো অপশন ছিল না, ওরা যেটা দেবে সেটাই খেতে হবে। আর এই হচ্ছে এই হোটেলের রুমটা ছিল, কারণ বাইরেটা খুব সুন্দর গাছপালা দিয়ে ভরা ছিল, আর খুব সুন্দর সাজানো গোছানো ছিল। মানে গেলে একদিনের ট্যুরের জন্য খুব ভালোই লাগবে। আর এখানে সবথেকে মেন হচ্ছে এই মন্দির যে ছিল, এই মন্দিরটা খুব শান্তি, খুব হাওয়া দিচ্ছিল। তো তারপরেই আমরা কিন্তু আবার ব্যাক করে গেছিলাম পরের দিন। নেক্সট দিন আমাদের 10টার সময় হোটেল নয়, ওই আশ্রমটা ছেড়ে দিতে বলেছিল। তো তারপরে ছেড়ে দিয়ে আমরা আবার ওই সেম প্রসিডিওর ফলো করে আবার ফিরে এসেছিলাম। তো
জেমস চকলেট কোথায় ওরা জেমস চকলেট কেন কেন খেয়ে নেবো তুলে কই জেমস চকলেটগুলো খেয়ে নিল বাবা বাবা জেমস চকলেটগুলো খেয়ে নিল সামনে সামনে পিঙ্কটা খাই পিঙ্কটা ইয়েলোটা আমি মেয়েলোটা পিঙ্ক আমি পারবো টোটাল কত খরচা হয়েছিল সেটা ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর এরকম আরও নতুন নতুন ব্লগ দেখার জন্য অবশ্যই জেমস খাচ্ছে দেখো আমি জানি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার ব্লগটি জেমস পুরো হলে খাচ্ছে, এই নোটিফিকেশন জেমস হলো। খাচ্ছে। টাটা।